This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের ভয়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়ে গিয়েছে। স্বরূপনগরের বিথারি সীমান্তে পাকড়াও আরও ৩৮ জন বাংলাদেশি। পরপর ৩ দিনে ৯৪ জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। বেশ কয়েক বছর ধরে ভারতে আত্মগোপন করেছিলেন এই অনুপ্রবেশকারীরা। আর কি জানা যাচ্ছে এদের সম্বন্ধে আমি জানবো আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, এখনো পর্যন্ত এই অনুপ্রবেশকারীদের সম্পর্কে আর কি তথ্য সামনে আসছে? দেখো, এরকম আরো অসংখ্য অনুপ্রবেশকারী রয়েছে যারা ভারতের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে। তারা মূলত এসআইআর ঘোষণা হওয়ার পর তারা বুঝতে পারছেন যে এই ভারতবর্ষে বা এই বাংলায় থাকা তাদের পক্ষে এবার টাফ হয়ে যাবে। তারা বিভিন্ন প্রান্তে থাকেন, কেউ সোনারপুরে, কেউ বালিগঞ্জে, কেউ কলকাতায়, কেউ বিভিন্ন প্রান্তে তারা কাজের জন্য আসতেন, কাজ করতেন এবং পরিবার নিয়ে তারা কাজ করতেন। এখন যে ঘটনা সামনে আসছে, স্বরূপনগর, বিথারি সীমান্ত, গতকাল গোজাডাঙ্গা সীমান্ত, এই সমস্ত জায়গা দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। তার মধ্যে আজকে প্রায় আবার ৩৮ জনকে গ্রেপ্তার করেছে বিএসএফ, তারপর স্বরূপনগর থানা হাতে তুলে দেয়। গত ৩ দিনে এই 94 অর্থাৎ ৯৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো, যারা বলছেন যে এসআইআর ঘোষণা হওয়াতে তাদের সমস্যা হয়ে যাবে, তারা এই দেশে থাকতে পারবেন না, সেই জন্য তারা ফিরে যাচ্ছেন। এই বিষয়টিতে আরো কত মানুষ আছে যারা এই একই জায়গা থেকে পালাবার চেষ্টা করবে বা অন্য পথ ধরে পালাবার চেষ্টা করবে, কিন্তু পুলিশ এবং গত ৩ দিনে ৯৪ জন, এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তৎপর প্রশাসন। ধন্যবাদ দীপঙ্কর। এসআইআর আবহে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে। এবার যেখানকার খবর জানাবো, অবশ্যই সীমান্তের দিকে নজর থাকছে। ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যেমন পাওয়া গিয়েছে একটা জাল আধার কার্ড, বাংলাদেশের নাগরিকত্বের কার্ড পাওয়া গিয়েছে। ২.৫ মাস আগে ভারতে ঢুকে রাজমিস্ত্রির কাজ করতেন ওই বাংলাদেশি। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, সাপগুলো বেরিয়ে আসছে। এসআইআর ইস্যুতে ঠিক এভাবেই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। সীমান্তবর্তী গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে, ২০ থেকে ২৫% বাংলাদেশি পালিয়ে গিয়েছেন। ৪ তারিখের আগে পালাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। শোনাবো। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটা তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম ৩ দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবো। নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো আপনাকে বলছি প্রায় ২০-২৫% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে ২৪ ঘন্টা আছে। ৪ তারিখের আগে পালাও। তৃণমূল কংগ্রেসের রাজ্য শহর সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বললেন যে গর্তে এসআইআর নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, এরকম উনি একটু অ্যালেগরিক্যালি বলার চেষ্টা করলেন। পাশাপাশি ২০ থেকে ২৫% বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী হয়েছিলেন তারা পালিয়ে গিয়েছেন। ওনার এই সার্বিক মন্তব্যকে, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? খুব সাংঘাতিক মন্তব্য, সাংঘাতিক এবং বিপজ্জনক মন্তব্য। এই কারণে, তার মানে বোঝা যাচ্ছে, সংখ্যা বলেননি, ২০ থেকে ২৫% বলেছেন। সেটা কি কয়েক হাজার, কয়েক লাখ? আজকে এই প্রশ্নটা হচ্ছে, তার মানে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক সীমানা যাদের পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহ দপ্তরের বর্ডার সিকিউরিটি ফোর্সের, বিজেপির অধীন যারা, তারা ঢোকার সময়ও বাধা দিচ্ছে না, বাইরে যাওয়ার সময়ও বাধা দিচ্ছে না, তারা কাঠপুতুলের মতন দাঁড়িয়ে আছে। এটাই তো তার মানে। কি সাংঘাতিক কথা! যে কেউ ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে চলেও আসতে পারে, আবার কখনো কখনো বেরিয়েও যেতে পারে। বলছেন ২৪ ঘন্টার সময় আছে, আমি বলছি পালাও। মানে বর্ডারটা এমনি ছেলে খেলা, যে কেউ ক্রস করে চলেও যেতে পারে, আবার আসতেও পারে। তাহলে তো আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা একদম প্রশ্নের মুখে। সাংঘাতিক। শুভেন্দু অধিকারীর এই কথা যদি সত্যি হয়,
অমিত শাহ তো উচিত তাকে ডেকে কৈফিয়ত চাওয়া, কারণ আভ্যন্তরীণ সুরক্ষার দায়িত্ব হচ্ছে অমিত শাহের বেশ। এবং আন্তর্জাতিক বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের। আর বুঝতে শুভেন্দু পেরেছি। অধিকারী প্রকারান্তরে বলছেন বুঝতে পেরেছি। এর কোনো ধন্যবাদ পালাই ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। সুকান্ত মজুমদার এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন বংশীহারি কথা, সেখানে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন, কিন্তু কোনোভাবে পুলিশ তৎপর নয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। বংশীহারি দুই বাংলাদেশি থাকা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ সুকান্তর। পরিষ্কার লোকাল অধিবাসীরা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়, অন্য কারো থেকে নয়, প্রতিবেশী তথ্য প্রমাণ দিয়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশি যে আই কার্ড, সেই আই কার্ডের ছবি দিয়ে আমরা ওখানকার স্থানীয় মানুষ লাভলি বেগম তার সম্বন্ধে যে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের পরেও পুলিশ, জেলা প্রশাসন কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। একজন বাংলাদেশের নাগরিককে ভারতবর্ষে রেখে দেওয়ার, পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার চেষ্টা করছে। এখন বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কেন এত চেঁচামেচি করছে এফআইআর শুরু হওয়াতে। এই একটা দুটো করে প্রমাণ আমাদের সামনে আসছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা হিমশৈলের চূড়া মাত্র। অনুপ্রবেশকারীরা ঢুকলো কি করে? যদি দক্ষিণ দিনাজপুরে ঢুকে থাকে তারা বর্ডারটা ক্রস করলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্সকে ঘুষ দিয়ে, অমিত শাহকে ঘুষ দিয়ে, না সুকান্ত মজুমদারকে ঘুষ দিয়ে? প্রথম কথা তো তাকে এটা বলতে হবে, অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত এড়িয়ে ক্রস করে 56 জনকে নিশ্চয়ই অ্যারেস্টের কথা নয়। যারা আগে ঢুকে পড়েছিল তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথম প্রশ্ন আপনারা করবেন এরা ঢুকলো কি করে? যারা 56 জনের কথা বলছেন তারা তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার বেরিয়ে যাওয়াটা তো পরের ঘটনা, আগের ঘটনা তারা এপারে আসলো কি করে? তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি ঘুমোচ্ছিল, নাকি তারা টাকা পয়সা নিয়ে তাদের ঢুকিয়েছিল? আসল প্রশ্নটা তো এখানেই।